Assalamu alaikum viewers. Is there any viewers? No problem. I am my viewers. So আমি আসলে নিজে দেখি তো হোয়াটএভার গতকাল যেটা আমি দেখেছিলাম যে প্রচণ্ড ফুলে গেছিলো পরশুদিন, আজকে দেখলাম আজকের থেকে একটু ডেভেলপ করছে, যদিও এখান থেকে এখানে এখনও ফুলে আছে, এখনও ডেভেলপ, কিন্তু আগে যেই মানে একটা ছিল সেটা নাই। বাট একটা জিনিস, আমি যখন এই এই বিষয়গুলো হয়, এটা কিন্তু মানুষের আমি 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 আমার জন্মের পর থেকে দেখেছি বিভিন্ন সময় যে ইনফ্যাকশন আমার নানুর হয়েছে, আমার তো প্রচুর হয়েছে লাইফে। এবং সবচেয়ে ইন্টারেস্টিং যেটা আমি গতকাল শেয়ার করেছি, গতকাল কিনা পরশু দিন এসেছিল 1 অক্টোবর শেয়ার করেছিলাম যে আমার 2021 প্রথমে আমার হাতে হয়েছিল। হাতের এটা এটা শুধুমাত্র তখন না, এরপর থেকে রেগুলার হচ্ছে। 2021 না, 2020 বা 2019 থেকে স্টার্ট হয়েছে। আর তারও আগে একটু প্রবলেম ছিল 2017-তে, যেটা বললাম যে একটু ইনফেক্টেড হওয়া শুরু হয়েছে। কিন্তু তারপরে যেটা হয়েছে 2020-এ এটা বেশি হয়, বাট তারপর ওটা অত বেশি ছিল না, সবচেয়ে বেশি হয়েছিল 2021-এ, তারপরে হয়েছিল এখানে। তো ভেরি ইন্টারেস্টিং হচ্ছে যে এটা 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 আমি জানি না এটা কেউ বুঝতে পারবে কি না, এই যে এই পাশের কালারটা চেঞ্জ হয়ে গেছে পুরো। এটা গতকালও যদি দেখতো, আজকে একটু ভালো, গতকালও যদি দেখতো এই জায়গাটা অনেকটা মানে এইরকম পুরো নীল হয়ে ফুলে গেছিলো একদম সেপারেট। যেরকম আমার ছোট্ট উদাহরণ দিই, আমার এই যে বাঁ হাতে পুরা ঠিক আছে, কোনো প্রবলেম নেই, খুব হালকা। বাতে হয়েছিল গত মাসে আমার একদম বাঁ হাতের এই পাশে মাংসপেশিতে প্রচণ্ড রকমের সেমভাবে অনেকখানি, আমি হাতই মুভ করতে পারতাম না, কিন্তু ডান হাতটা বেশি ছিল। আমি আসলে টেরই পাই না, ডান হাতের দিকে খেয়াল করি না, কারণ আমি খুব একটা কাজ অত বেশি করি না 2021-এর পর থেকে। কিন্তু গত 2 দিন আগে আমাকে একটু ফার্নিচার রিপ্লেস করতে হয়েছে। আমার ফ্রিজ হঠাৎ করে দেখি ফ্রিজের কানেকশন চলছে না, তো ফ্রিজের কানেকশন চলছে না থেকে ভাবলাম যে এই পাশে এনে দিই। তো ওইটার জন্য আমি তো ডান হাতের সামনে দিকে প্রেস করতে পারি না, মানে খুব হালকা জিনিস পারি, স্ট্রেংথ খুব বেশি, মানে শক্তিশালীভাবে কোনো কিছু আমি একদমই প্রেস করতে পারি না আমার ডান হাত দিয়ে। বাঁ হাত দিয়ে তো আরোই আগে থেকেই পারতাম না, উইক। ডান হাতে সব কাজ করতাম যে রেগুলার। পৃথিবীতে মানুষ কাজ না করলে তো চলতে, মানুষ তো বেঁচেই থাকবে না, মানুষ যদি হাত পা গুটায় বসে থাকে কোনো পৃথিবী দুনিয়া চলবে? রোবট যে তৈরি করছে, রোবট তৈরি করার পিছনে একটা মানুষের হাত আছে, কারণ মানুষ যখন রোবট ফ্যাক্টরি তৈরি করে সেখানে রোবট তৈরি হয়, সেই ফ্যাক্টরিটা তো মানুষেরই। একটা না একটা সময় এই হাত না থাকে। এখন মানুষ যদি বলে যে একসময় হাত পা কোনো কিছু কাজে লাগানোর দরকার নাই, এটার মতো একটা মানে অসম্ভব বলবো না, মানে অস্বাভাবিক মানে মানবিকতা হোক বা মানে আমাদের যে হিউম্যান অর অ্যানিম্যাল কাইন্ড চলে আসছে, যে আদম হাওয়া থেকে শুরু করে এই পর্যন্ত, এইটা একটা। এখন যদিও এই কথাগুলো অনেকে লাইক করেন, আমি আই মার্ক এ লট। যখনই আমি ইউটিউবে একটা চ্যানেলতে, আমি জানি এটা কেউ দেখে কিনা, কিন্তু এটার পরে যে ইফেক্ট, বিশেষ করে সাপোজ সিনেমাতে অনেক অভিনেতা অভিনেত্রী অভিনয় করে যেটা পজিটিভ দেখে। যেরকম আমি একটা ছবি দেখেছিলাম, কী বলে, ভ্যাম্পায়ার টাইপ, তো বা ড্রাকুলা টাইপ। আমি কিন্তু ভার্গো, বাট ভার্গো আর ভ্যাম্পায়ারের মধ্যে আকাশ আর পাতাল। এখন এটা যদি কেউ মিলায়, এটা তাদের প্রবলেম, বাট আমি জানি যে আমার মতো ইনোসেন্ট কয়েক লাস্ট ফিউ সেঞ্চুরিতে আসছে কিনা সন্দেহ। এটা শুনলে অনেকেই আমার সাথে খুব মানে ডিসএগ্রি করবে যে কীভাবে এটা আমি জানি, এবং আমি শিওর আমি মারা যাওয়ার পর আমার আল্লাহ জানে। পৃথিবীর সব মানুষ যদি এটাকে ডিসএগ্রি করে, আই ডোন্ট কেয়ার, এটা তাদের প্রবলেম। তো হোয়াট এভার। তো যেটা আমি বলছিলাম যে আমার এই যে ইনফেকশনগুলা সম্পূর্ণ হাতের যে মানে ইনফেকশন হয় না, এটা এরকম ফুলে যায়। তো এটা যখন 2021-এ যখন হয়েছিল, আমি কিন্তু যখন এটার হাড় মানে আমার আম্মাকে যখন আমি বলছিলাম, আমার ভাইকে বলছিলাম এটা দেখায়, ওরা বলছিল ডাক্তার দেখাও। আমার সাথে ডাক্তার দেখাচ্ছি, কিন্তু আমার ভাইকে বলতেছিলাম আমি ড্রেসিং বলে যেটাকে, আমি আসলে নিজে ডাক্তারি করতেছিলাম। ওই ড্রেসিং দিয়ে কোনো রকমের মলম দিই নাই, কোনো রকমের না, জাস্ট হালকা করে পানি দিয়ে ধুয়ে ওইটা প্রচণ্ড এরকম ফুলে ছিল, আর ভিতরটা পুরাটা এতখানি ইয়েলো লিকুইড ছিল, যেটা কিনা আসলে হাড়ের লিকুইড, এটা আমি পরে বুঝেছি, এতখানি ছিল।
তো সো ওইটি হয়ে পুরো হাতের হাত তো আমি নাড়াতেই পারছিলাম না, এরকম বড় হয়ে গেছিলাম। আমি কিছু আমার ছোটো ছেলেটা তখন আমাদের বাসায় ছিল, আমি ওর যেন রুটি বানাতাম, সেই রুটি বানাতে পারলাম না। পরে আমি এই বসুন্ধরা রুটি আর প্রাণ রুটি, রেডি রুটিগুলো নিয়ে আসলাম বাচ্চাটাকে দিয়ে, যে ওগুলো নিয়ে আসো, আমি আর রুটি বেলতে পারছি না, আমি পরোটা রুটিগুলো বেলতে পারছি না, বা পাউরুটি এনে আমি তাকে খেতে দিলাম। আর রান্না করার সময় মাছটা আমি বললাম যে বাজার থেকে আমি যখন নিয়ে আসি তখন আমি ভালো করে কাটা নিয়ে আসলাম, ধুলাম অনেক যন্ত্রণা করে আস্তে আস্তে। হাত এভাবে মুভ করা যায়, কিন্তু হাত কোনো প্রেশার দিতে পারতাম না হাতে, আর এরকম গুটাতে পারতাম না, হাত একদম এরকম হয়ে গেছিলো। তো ওই হাতে যখন আমার আম্মাকে বলছি, আম্মা বলে যে না এটা পুজ। আমি বলছি যে না এটা পুজ না আম্মা, দিস ইজ নট এ পুজ, এটা অন্য টাইপের লিকুইড। আম্মা বিশ্বাস করে না, আমার ভাই বিশ্বাস করে না। তো যখন আমার এটা ফেটে গেল, মানে আমি যখন দরজার আমার বাসার রুমের দরজাতে যখন আমি এটা আস্তে করে, কারণ আমার এমন একটা জায়গায় যে এই জায়গাটাতে আমি হাতও পৌঁছায় না, আমার বাদ দিয়ে কীভাবে আমি দেখতেই পাই না। তো এখানে যখন আমি রাখলাম, একটু প্রেশার দিতে পুরোটা ফেটে গেল, হাতের এই জায়গাটা ফেটে পড়ে ফেটে হাড় বের হয়ে গেল, এবং এতখানি লিকুইডটা সম্পূর্ণ বেরোলো। আমি তখন ওই ড্রেসিংগুলো আমার ভাই নিয়ে আসছিলো, যেগুলো ওকে দিয়ে কিনে নিয়ে আসছিলাম, ড্রেসিং দিয়ে আস্তে আস্তে আমি জায়গাটা ড্রেসিং করলাম। মানে একটা টেপে হলো না, কয়েকটা টেপ দিতে হইলো, এবং এইভাবে করে তারপরে আমি আম্মাকে যা হোক সাথে সাথে নিয়ে দেখালাম জায়গাটা, যে আম্মা এই যে দেখো, তুমি যে বিশ্বাস করছো না, এই যে দেখো হাড়। তখন আম্মা যখন দেখলো, তখন বলে কি, আম্মা হচ্ছে দেখো এখানে হাড়টা উঁচা হয়ে গেছিলো, আমার যে হাতের হাড় উঁচা হয়ে এরকম ওভাল শেপের মতো হয়ে গেছিলো জায়গাটা। মানে হাড়ের আকার চেঞ্জ হয়ে গেছিলো, হাড়টার থেকে স্প্রেড, ওটা না হয় হাড়টা এরকম হয়ে গেছিলো ঢালু হয়ে। তো আম্মাকে যখন তখন আম্মা বিশ্বাস করছে, বলছি তাই তো। এবার যখন আমি বলি যে আম্মা দেখো, আম্মা তো ধরবে না, ওকে না চল যে আমি দেখবো না। আমি বলছি তুমি একটুখানি দেখো যে হাড়ের পুরো আকারটাই চেঞ্জ হয়ে গেছিলো। তারপরে কিন্তু ওইটা কিন্তু ঠিক হইলো প্রায় 4-5 মাস, কিন্তু ওইটা ঠিক হওয়ার অনেক আগেই আমার আবার এই ডান দিকে যেটা হলো। এখন আমার কথা হচ্ছে, আই এম এ হিউম্যান। সাপোজ মেগান ফক্সের একটা ছবি দেখলাম যে তার এখান থেকে একটা হচ্ছে যে ভিতরে অন্যরকম একটা পদার্থ, এটা পসিবল না। হ্যাঁ, আমাদের মানুষ, আমরা এই পৃথিবীতে আমাদের এলিমেন্টস যেগুলো বলে, ফিফথ এলিমেন্ট, নট অনলি আমাদের মানুষকে আমরা তৈরি হয়েছে, আমরা অ্যাকচুয়ালি আসছি কোথা থেকে, আমরা মানুষ আছি, আমরা মারা গেলে কিন্তু আমাদেরকে হয় মাটিতে কবর দিচ্ছে, নয়তো যে যার মতো ধর্ম অনুযায়ী সৎকার করছে। তো এখন মাটিতে কবর দেওয়ার পরে আমরা কিন্তু সম্পূর্ণ বিলীন হয়ে যাচ্ছি। তো সেই সারা পৃথিবীতে এরকম ছড়ায় আছে, মানুষ না হলে মানুষ, বিভিন্ন প্রাণী মারা গেছে। তো যেখানে যেখানে এভাবে করে সারা পৃথিবীতে ছড়ানো ছিটানো, সেই মাটি থেকেই কিন্তু আমরা ভেজিটেবল, তারপরে কর্পস যেটাকে বলে শস্য, উফ আল্লাহ ইচিং আছে পুরো এখান থেকে, শস্য, তারপরে এই ধরনের যে গম, জব, ধান, সব ধরনের শস্য বা কর্পসের মাধ্যমে ওখান থেকে আমরা রাইস, দেন ফ্লাওয়ার, দেন সব কিছু, ফ্লাওয়ার, রাইস, সব ধরনের মানে প্রোডাক্টগুলো নিয়ে তখন আমরা ওটাতে খাবার তৈরি করে আমরা খেতে পাচ্ছি। তো ওই মাটিতে কিন্তু শুধুমাত্র মাটি, আমি জানি না, আমি সয়েলগুলো আমি তো ছোটোবেলায় পড়ছি এই মানে জৈবিক যে আর কি সয়েল প্লাস পুরা যে এই পদার্থগুলা বিষয়ে কিন্তু ডিটেলস পড়েছিলাম 9-10 জীববিজ্ঞানে উদ্ভিদ বিজ্ঞান ছাড়াও সয়েল সায়েন্স, ওখানে যে মৃত্তিকা বিজ্ঞান যেটা ছিল আমাদের, সেখানে আমাদের যে সায়েন্সের বই ছিল ফার্স্ট পার্ট, সেকেন্ড পার্ট, শুধু তাই না আলাদা করেছিল, যেমন বায়োলজি, প্রাণবিজ্ঞান, জীববিজ্ঞান, উদ্ভিদ বিজ্ঞান, সব কিছু ছিল, বটানি। তো বটানিতে এগুলো আসতো না, কিন্তু যে মৃত্তিকা বিজ্ঞানে যে সয়েলের যে বিভিন্ন পদার্থ মিক্স করে থাকতো, এখানে কিন্তু অনেক রকমের পদার্থ আছে। তো এখন আমাদের বডির যে সেলগুলো, এখানেও নিশ্চয়ই সব ধরনের পদার্থ আছে। এখন হতে পারে যে এই মাসল বা সেল যে টিস্যু যেটা দিয়ে তৈরি হয়েছে আমাদের শরীরে, কোথাও না কোথাও সামহাও পলিথিনের টিস্যু বা মেটালিক টিস্যু থেকে যেতে পারে, বাট সেটা এত বেশি অল্প, খুবই অল্প, যেটা কিনা প্রোকোট না। কারণ প্রোকোট হলে, এটা যদি বেশি হতো তাহলে কিন্তু আমরা চলতে পারতাম না, আমরা মরে যেতাম, এটা সম্ভব না। অ্যাকচুয়ালি বায়োলজিক্যালি আমাদের যে ফর্মেটটা, মাংস, পুরা শরীরের টিস্যু এবং হাড় যেই ফর্ম থেকে তৈরি, এইটাতেই কিন্তু আমরা বেঁচে থাকি যতক্ষণ আমাদের আয়ু আছে। যখন আমরা দুনিয়া থেকে চলে যাই তো চলে যাই। তো এখন পুরা আমার
এই জিনিসগুলো প্রকট হলে হতে পারে, ওটা হয়তো বা মেগান ফক্সের ওই ছবিটাতে যেটা দেখাচ্ছিল যেরকম, কিন্তু আমি জানি না অ্যাকচুয়ালি মেগান ফক্স ওখানে কিনা রোবোটিক ক্যারেক্টার নাকি, বাট সেটার সাথে তো মানসিক ইয়ার সাথে মিলবে না, আমরা সবাই এখানে মানুষ, তাই না? ওটা সম্পূর্ণ আলাদা। মানুষ আমার মতো দেখতে একটা রোবট তৈরি করতে পারে, যেটা আমরা অনেক কিছুতে দেখেছি, বিভিন্ন সাইফাই মুভিতে দেখেছি যে বিভিন্ন ধরনের ইয়ে তৈরি হয়, আপনার ফরমেশন মানুষের, বা মানুষের ঠিক না, রোবটের ডিফারেন্ট কাইন্ড অফ রোবট। এখন কিন্তু রবিউল আউয়াল মাস প্রায় বোধহয় শেষ হয়নি, শেষ হয়েছে, শেষ হবে আজকে কালকের ভিতরে। 3 রবিউল আউয়াল ছিল 6 তারিখে, আজকে কালকে বোধহয় রবিউল আউয়াল মাস শেষ হয়ে যাবে। তো এটা কিন্তু রবিউল আউয়াল মাসের সাথে কিন্তু রোবটের কোনো মিল নেই। এটা সবচেয়ে পবিত্র মাস, এবং এই রবিউল আউয়াল মাসেই কিন্তু আমাদের আল্লাহর রাসূল জন্মিয়েছেন, 12ই রবিউল আউয়াল। এটার মতো পবিত্র মাস, সুন্দর মাস কিন্তু পৃথিবীতে নাই। আর আমি জন্মেছে শাওন মাসে, এবার আমার বার্থডে পড়েছে 6 সেপ্টেম্বর রবিউল আউয়াল মান্থে। তো আমি কিন্তু ভীষণ খুশি, কারণ আমার আল্লাহর রাসূল ঈদে মিলাদুন্নবীর ছুটিও ছিল এবার 12ই রবিউল আউয়াল, 6 তারিখে ছিল 3রা রবিউল আউয়াল। তো হোয়াট এভার, রবিউল আউয়াল আর রোবট ইজ নট সেম থিং। সাপোজ রাব্বি, জুইশদের রাব্বি, ওদের পুরোহিত, এটা কিন্তু রাব্বি এবং ইয়া কিন্তু এক জিনিস না। রোবট হচ্ছে, আমি জানি না রোবট এটা কেন নাম দিয়েছে, এটা কি, আচ্ছা আমি একটা খুব আশ্চর্যজনক লাগে, ঈসা আলাইহিসসালাম নবীদের ভিতরে সবচেয়ে এক্সেপশনাল, স্যাক্রিফাইসিং, বাট উনি কিন্তু আল্লাহর কাছে প্রত্যেকটা নবী কিন্তু সমভাবে অ্যাকসেপ্টেড বা সবচেয়ে প্রিয় তাদের এই মেসেঞ্জার, তার ভিতরে কিন্তু অন্যতম একজন ঈসা আলাইহিসসালাম। কিন্তু আমি মনে করি মানুষ যত ঈসা আলাইহিসসালাম সম্পর্কে বলুক, ঈসা আলাইহিসসালামের প্রতি কিন্তু মানুষের আসলে তখন থেকে এখন পর্যন্ত সেরকম কোনো মায়া না। তার থেকে সবচেয়ে বড় কথা হলো আমরা মানুষ যদি একজন মানুষের প্রতি মায়া থাকে, আমরা কিন্তু কেউ ঈসা আলাইহিসসালামের পরিণতিটা চাবো না, কারণ ঈসা আলাইহিসসালামের পরিণতি একটা হয়েছে, কিন্তু ঈসা আলাইহিসসালামের অনুসারী হয়েছে ওনার ব্যবহারের জন্য। উনি তখনকার যে মেসেঞ্জারদের মধ্যে ঈসা আলাইহিসসালাম যখন এসেছিলেন তখন অসাধারণ, তার প্রত্যেকটা বিষয় যে জিনিসগুলো আসে, আমরা তো হাদিসের মাধ্যমে পড়ি মুসলিমরা, কিন্তু এমনিতেও যখন আমি খ্রিশ্চানদের বড়দিনে শুনি বা বিভিন্ন সময় শুনি, ইটস এ ভেরি এক্সেপশনাল, মানে কোনো নবীর সাথে মিলবে না। এবার আমাদের আল্লাহর রাসূলও কিন্তু অনেক স্ট্রাগল করলো, ওনার মতো স্ট্রাগল করার নাই, বাট এবং উনি ধরতে গেলে দুনিয়াতে কিছুই পান নাই, মাত্র 33 বছর বয়সে মারা গেছেন। এই বিষয়গুলো নিয়ে আমি আসলে কথা বলতে চাই না, কারণ এটা ধর্মীয় বিষয়। আর সবচেয়ে বড় কথা, আল্লাহর খুব সেন্সিটিভ, আল্লাহ তাআলা স্বয়ং আল্লাহ তাআলার খুব পছন্দের, এবং ওনাদের বিষয়গুলো খুব সেন্সিটিভ, এগুলো নিয়ে আসলে আমাদের বলার কোনো অধিকার নাই, সত্যি কথা। আমি আসলে বলতে চাইছি অন্য বিষয়, যে ঈসা আলাইহিস সালাম যেই পর্যায়ে, ওনার অনুসারীরা, তাদের উচিত না এমন একটা পর্যায়ে বিহেভ করা, সেই জিনিসটা আসলে ওনারই এগেনস্টে যাচ্ছে। কারণ আমি জানি না এটাকে ওনারা করে নাকি মুসলমানরাই করে, ইভেন আমাদের মুসলিম ধর্মে, ইসলাম ধর্মে আল্লাহ রসুল যেরকম ছিলেন, ওনার কোনো ফলোয়ার আসলে এই মুহূর্তে নাই। এই মুহূর্তে আমার কাছে মনে হচ্ছে কোনো নবীর ফলোয়ারই নাই আসলে, কারণ নাহলে সবাই এই জিনিসগুলোকে কেন প্র্যাকটিস করবে, মারামারি পিটাপিটিটাকে কেন প্র্যাকটিস করবে। এবং আমার মনে হয় যে আমি যত মার খেয়েছি সারা জীবন, ছোটোবেলায় আম্মুর হাতে মার খেয়েছি, কিন্তু আমার নানু নানু সবসময় আমাকে সেভ করতো, নানু আর আমার ছোটো নানু অলওয়েজ আমাকে সেভ করতো, কারণ আম্মু ধৈর্য ধরতে পারতো না, আম্মু অফিস করতো তো, আর ছোটোবেলা আমি বুঝতাম না, হয়তো এটা বলে বসতাম, ওইটা চেয়ে বসতাম, তো আমার মায়ের জন্য এটা খুব টাফ হয়ে যাইতো, কারণ আম্মু আমাকে ছোটোবেলা কেস দিয়ে নিয়ে আসছিলো আব্বুর কাছ থেকে, তো সব কিছু মিলে এটা খুব আম্মুর জন্য টাফ হয়ে যেত। কিন্তু এটা আমি এখন বুঝি, তখন তো বুঝতাম না, তখন খুব মন খারাপ করতাম, কাঁদতাম যে আম্মু এরকম বিহেভ করে। কিন্তু আসলে যে সে একটা কত ইনোসেন্ট আর কত ভালো একজন মহিলা ছিল, এটা আমার মনে হয় আল্লাহ তাআলা আমার থেকে আরও ভালো জানেন। এই জন্য আল্লাহর কাছে আমার মা অনেক বেশি অ্যাকসেপ্টেড হবেন। আমার জন্য তার অনেক, আমার জায়গায় হয়তো আরেকজন থাকলে এটা নিয়ে অনেক অবজেকশন থাকবে, কিন্তু আমার কাছে মনে হয় যে না, আল্লাহর কাছে ওনার অ্যাকসেপ্টেশনস অনেক বেশি। আর পৃথিবীর মানুষের অনেকের আছে এটাতে কিছু যায় আসে না, কারণ সবাই আসে সবাই ভালোটা চায়, এবং সবাই তার নিজের চিন্তা নিয়ে চিন্তিত। সবাই সেলফিশরা তার নিজের চিন্তা নিয়ে চিন্তিত, তারা শুধু তার নিজেদেরটাই চিন্তা করে, অন্য কোনো কিছু চিন্তা করে না সবাই। এটা না চিন্তা করলে কিন্তু সম্ভব না, দুনিয়াতে কেউ টিকতে পারবে না। এখন পৃথিবীতে অ্যাকচুয়ালি কেউ কারণ না, তারপরে আবার সবাই সবার জন্য, সবাই সবাইকে সহযোগিতা করতেছে, সবাই সবাইকে ভালোবাসতেছে, সবাই যাতে কেউ কারো ক্ষতি না হয় সেটা দেখতেছে। এটা যদি না দেখতো তাহলে পৃথিবীতে কোনো মানুষ আসলে জীবিত থাকতো না। তো
এখন আমার কাছে যে জিনিসটা মনে হয় যে এই বিষয়গুলোতে বিভিন্ন রকমের বিষয় আসে সামনে, বাট আই ক্যান সে যে আমার মতো ইনোসেন্ট মানুষ খুব কম আছে। বাট এবং আমি গত 5-6 বছর আমি কারোর হাতে মার খাইনি, বা যে এই যে আমার এই জিনিসগুলো হচ্ছে যে ফুলে গেছে, এখন কিন্তু ঠিক হয়ে গেছে অনেকটা। এটা হলো কি, গোশত যদি ওই জায়গাটা হাড়ের থেকে আলাদা হইতে ধরে এবং হাড়ের অবস্থান মানে অবস্থার পরিবর্তন হয় আকারের, তখনই কিন্তু এই জিনিসটা হতে পারে। তো এরকম হয়ে গেছিলো গত 2 দিন। তার আগে হয়েছিলো এই বা হাতের এই জয়েন্ট, আপার জয়েন্ট, আর এটা হচ্ছে লোয়ার জয়েন্ট ডান হাতের। তা আম্মু তো নাই, আম্মু থাকলে এখনও দেখতে পারতো। এই জিনিসটা হচ্ছে এবং ওখানে একটা পার্মানেন্ট, এই যে এরকম পার্মানেন্ট একটা দাগ হয়ে গেছে। এটা খুব খারাপ অবস্থা। এখানে কোনো এই স্কিনটা রিফিল হয় না, আমি জানি না কেন। ঠিক এরকম একটা হয়েছে আমার রাইট থাইতেও, রিফিল হয় না। কেউ কিন্তু মারতেছে না, কোনো মারামারির এখানে কোনো ঘটনা না, কেউ পিটাপিটির ঘটনা না, কোনো কিচ্ছু না। এবং এই কথাটা বললে অনেকে বলবে যে আমি বোধহয় শয়তান, বাট আই থিঙ্ক আমার মতো সত্য সুন্দর এবং ইনোসেন্ট মানুষ এই বিশ্বজগতে, বললাম তো আমি কয়েক শতাব্দীতে পাওয়া যাবে না। তবে এটার থেকে মানুষ আসলে চলে না। মানুষ ভালো না মন্দ তার উপরে আসলে মানুষ এইভাবে বিচারও করে না, আর এগুলো নিয়ে আসলে উড়ি না যে কে কতটা ভালো না মন্দ। আমি ভালো, এটা আমার জন্য দরকার, এবং আমি কতটা মূল্যবান আমার জন্য, এটা আমার আমার ভ্যালু আমার কাছে, আই এম ভ্যালুড ফর মি অ্যাকচুয়ালি। আমার জন্য আমি ভ্যালুয়েবল, কিন্তু অন্য কারোর জন্য সেটা হবে না। এটা পৃথিবীতে সবার জন্য তাই, এবং তাই হয়ে আসে। বাট তারপরে এর ভিতরে মানুষ নিজেকে ভ্যালু করার পরে তাদের মনে হয় যে আমার নেক্সটে কে আছে তার ভ্যালু সবচেয়ে বেশি। সাপোজ আমার ভ্যালু সবচেয়ে বেশি, কিন্তু তারপরে আমার ভ্যালু আমার আম্মা, তারপরে আমার পাপা আব্বু, তারপরে আমার ভাই বোন, আমার 2 ছেলে, এখন আমার হাজব্যান্ড নাই। সো আমার কোনো, যেহেতু লাইফ পার্টনার বা হাজব্যান্ড নাই, সো আমার এই টাইপের কোনো কিচ্ছু নাই। সো এই জিনিসগুলো আর কি পুরা ইয়াতে আসে আর কি, যে আমার মানুষ আগে নিজেরটা দেখবে, তারপরে যখন অটোমেটিক্যালি নিজে ভালো থাকবে তখন মানুষ সবাইটা দেখতে পারবে। অ্যাকচুয়ালি মানুষ সবাইকে টেক কেয়ার করতে পারবে, সবাই ভালো। নিজে ভালো থাকলে আমি অন্যদেরকেও দেখতে পারবো, আমি বেঁচে থাকলে আমি অন্যদেরকে দেখতে পারবো, এটুকু আমি বলতে পারি। এবং সবাই কিন্তু তাই, অ্যাকচুয়ালি এটাই কিন্তু বাস্তবতা, সবচেয়ে সহজ এবং কঠিন বাস্তবতা কিন্তু এটাই। আর শাওয়ান মিন্স হচ্ছে সত্য ও সুন্দর, এবং রবিউল আউয়াল মানেও সত্য ও সুন্দর সবচেয়ে। এখানে কোনো অন্য কোনো দ্বিরুক্তি বা অনুরক্তি নাই। আর আরেকটা বিষয় হচ্ছে, প্রত্যেকটা ধর্মই যার যার জায়গাতে অনন্য, সেটা মুসলিম ধর্ম হোক, হিন্দু ধর্ম হোক, খ্রিশ্চান হোক, জুইশ হোক, হুএভার। এবং সবার ভিতরে মিল থাকাটা বা একজন, যদিও নিজের বাবা মা ভাই বোনের ভিতরে মানুষের মিল থাকে না। আমি একদম ইনঅ্যাক্টিভ একটা মেয়ে, আমি একদম কোনো কিছুতে অ্যাক্ট করি না। আমি অসম্ভব রকমের, যদি না নিজে আঘাত না পাই যতক্ষণ, তাও সেটা আমার করতে হয় না। নিজের আঘাত বলতে হইলেও আমার আজ পর্যন্ত মারামারি করতে হয় না কারোর সাথে। হ্যাঁ, আমার হাতে যদি কেউ এখন ধরে মারতে আসে, আমি খুব সেফলি নিজেকেও সেভ করব, তাকেও সেভ করব সেফলি, এতটুকু বলতে পারি। আরেকটা হচ্ছে, আমার ইকোনমিক্যাল যদি কোনো হামলা আসে, সাপোজ ইকোনমিক্যাল আমার উপরে যদি কোনো রকমের প্রেশার আসে, যেরকম আমার বাসা ফ্ল্যাটের, আমি প্রতি মাসে ফ্ল্যাটের টাকা দিয়ে আমি চলি, সে মান্থলি যে টাকাটা পাই, যে ফ্যামিলিটা ওখানে আছে, কন্ট্রাক্টে আছে ওখানে। এর আগে 3 বছরের কন্ট্রাক্ট ছিল, আবার 3 বছরের জন্য আমি এক্সটেন্ড করেছি। তো এই যে আমি কন্ট্রাক্ট দিয়েছি তাদেরকে, তারা মান্থলি কন্ট্রাক্ট হচ্ছে 13,000 টাকা করে আমাকে দিবে, বিল সব তারা দেবে, শুধু মোটরের যে একটা ইলেকট্রিক বিল আসে ওটা আমি দিব। ওটা 100, 150, 50, 60 বিভিন্ন সময় বিভিন্ন রকম আসে। আর 4 তলার মিতু আন্টির ফ্ল্যাটের ভাড়া, ওটা নিয়ে এসে আমি আমার ভাইকে দিব। এভাবে এখন চলছে। আর মিতু আন্টি তো মাঝে মাঝে টাকা পাঠায়, যদি পাঠালে পাঠাবে, আর না পাঠালেও আমাকে এর ভিতরেই চলতে হবে। দেখা যাক আল্লাহ কী করেন। আন্টির যদি ভালো অবস্থা থাকে, প্রবলেম না হয়, তাহলে টাকা পাঠাবে, আর প্রবলেম যদি হয় সেটা আন্টিই ভালো বুঝবে। আন্টি বলছে আন্টি প্রতি মাসেই টাকা পাঠাবে, একদম যতদিন আন্টি বেঁচে আছে, আর বাকিটা আল্লাহ বলতে পারেন। তো এখন এই সিচুয়েশনে সবচেয়ে হচ্ছে, প্রত্যেকেরই এরকম সিচুয়েশন। আমার হয়তো কারো আমার থেকে অনেক ভালো, আমার থেকে মিডিয়াম, আমি হয়তো একটু বেশি ভয়াবহ অবস্থায় আছি। ভাদ্র মাসে জন্ম হলে ভয়াবহ হয় না, ভাদ্র তো জেন্টাল, ভদ্র রাশি, জেন্টাল রাশি, ভাদ্র হচ্ছে জেন্টাল রাশি।
তো এখন যেইখানে আছে, যে অবস্থায় আছে, আমি আমার অবস্থার পরিবর্তন এবং একটু ভালো অবস্থায় পরিবর্তন বলতে হলো, এখন আমার ব্যাংকে অনেকগুলো লোন ছিল বিভিন্ন, আজকে 16-17 বছর হয়ে যাচ্ছে, এই টাকাগুলো আমাকে রিফান্ড করতে হবে। হাউ টু রিফান্ড? আমাকে আমার বিজনেসটা এক্সিকিউট করতে হবে। বিজনেস এক্সিকিউট করলে আমার হাতে প্রফিট আসবে। এই প্রফিট মিনস দিস ইজ নট এ প্রফিট। মানুষের বাড়ির ভিতরে কখনো প্রফিট, মানুষ হয়ে বা কোনো রকমের ক্যাপিটাল থাকবে ব্যাংকে, মানুষের বাড়িতে কখনো ক্যাপিটাল থাকে না, নেভার এভার। এটা যারা মনে করে, এটা যাদের চিন্তা ভাবনা, তাদের মতো ভুল চিন্তা, এবং ওটাকে আমি কোনোদিনও অ্যালাউ করি না, অ্যালাউ করবো না। এটাতে কখনো কোনো মানুষ বা কোনো রকমের মানুষের, ইভেন একটা মানুষের যদি মানুষের সাথে তুলনা করা হয়, আমি সেটা তুলনা করতেও রাজি না। এটা শুধুমাত্রই শরীরের একটা ছোট্ট একটা ডিসঅর্ডার, যেটাকে চেষ্টা করতে হবে। এখন এই ছোটো ডিসঅর্ডার অনেক সময় অনেক বড়ো হয়ে যায়, যেরকম আমার পাপা মারা গেছে, এরকম আমিও জানি না যে কোনো সময় এই ধরনের একটা ডিসঅর্ডারের কারণে আমি মরে যেতে পারি। কিন্তু যদি বাঁচি বা মরি, আমি সবসময় এটার সাথে আমার থাকবে, এবং এটার সাথে কোনো মানুষের কোনো কিছু থাকবে না। যেমন ইজ ইন্টারেস্টিং, চেহারা দিয়ে কি, হোয়াট ইজ দ্য প্রবলেম? ভ্যাম্পায়ার অফ দ্য ব্রুকলিন নামে আমি একটা বই দেখছিলাম, ওখানে কিন্তু একজন নিগ্রো অভিনয় করছিল ড্রাকুলার চরিত্রে, আবার একজন হোয়াইট লোক জনি ডেপ চরিত্র অভিনয় করছিল। বাট আমার কাছে কি মনে হয় যে এরকম কোনো ব্যক্তি আসলে কখনো ছিলই না, এটা ইম্পসিবল। এটা হলো মানুষ নেগেটিভলি দেখানোর জন্য। যখন মানুষ কাউকে শত্রু ভাবে, তাকে সবসময় দেখাতে চায় যে ও আরেকজনের কাছ থেকে নিয়ে খাচ্ছে। এটাকে নেগেটিভলি দেখানোর জন্য তারা এরকমভাবে উপস্থাপন করেছে। হতে পারে পৃথিবীতে, অ্যাকচুয়ালি পৃথিবীতে প্রত্যেকটা মানুষই তো, শুধু প্রত্যেকটা মানুষ না, প্রত্যেকটা প্রাণী, প্রত্যেকটা উপজীবী, পরজীবী, অনুপরমাণু, সব কিছু। এটা না করলে মানুষ বাস্তব কোনো জীব পৃথিবীতে থাকবে না, পৃথিবীতে কোনো অ্যালাইভ কিছু থাকবে না। ইভেন রোবটকে এইভাবে চলতে হবে, রোবটকে চার্জ দিতে হবে। রোবট যদি হয়, তাকে রেগুলার ঘষা মাজা করে ভালো থাকতে হবে। একটা সময় তার ব্যাটারি শেষ হয়ে গেলে সে চলতে পারবে না। তো এভরিথিং ইজ লাইক দিস, তো এখানে মানুষের যতদিন বেঁচে থাকবে তার খাওয়া দাওয়া লাগবে, খেতে পড়তে হবে, তাকে ড্রেস লাগবে, তার বাড়িঘর লাগবে, অন্ন বস্ত্র বাসস্থানের মতো একটার পর একটা প্রয়োজন আছে, এগুলো ফুলফিল করতে হবে। এটা সবাই জানে পৃথিবীতে। তো এটা ফুলফিল করার পরে মানুষ আস্তে ধীরে চলবে, এবং এটা ফুলফিল করার জন্য অনেক রকমের চ্যালেঞ্জ আছে। সবসময় সেফলি এটা চেষ্টা করতে হবে, যাতে করে অন্য কারোর ক্ষতি না হয়, আমার ভালো। কিন্তু অনেক মানুষ আছে কোনো ক্ষতি না, এমনিতেই তারা দিতে চাবে না, এই জন্য নানা রকম বাহানা করতে যাবে, নানা রকম জিনিস। আমি জানি এই কথাটা বলার পর আমার আয়ু হয়তো বা খুব শীঘ্রই কমে যেতে পারে, বাট দিস ইজ তো হোয়াট এভার। এটা যে যাই করুক, উইথ ডিউ রেসপেক্ট টু অল, যে আমার জন্য যতটুকু প্রয়োজন সেটা আমি হয়তো বা একদিনে পারবো না, 5 বছরে পারবো না, 20 বছরে তো পারবো। আর যদি আল্লাহ 20 বছর আয়ু না রাখে, তাহলে হয়তো আমি চলে যাব, এটা ফুলফিল হওয়ার আগেই দুনিয়া থেকে চলে যাব। কিন্তু আমাকে কেউ বন্ধ রাখতে পারবে না, এবং এই চেষ্টাটা করাটাই সবচেয়ে স্বাভাবিক দুনিয়াতে, এবং এটার মধ্যে কোনো ডিস্ট্রাকশন আর কোশ্চেন ডাজন্ট অ্যারাইজ। এভরিওয়ান হ্যাজ টু লিভ সেফলি। একা আমি নিজে বাঁচবো সেফলি, আরেকজনও বাঁচবে সেফলি, সবাই সেফ অ্যান্ড সাউন্ড থাকবে, সবাই সুন্দর স্কুল থাকবে, এবং দুনিয়াতে সুন্দরভাবে বেঁচে থাকবে, সুন্দরভাবে সার্ভাইভ করবে এই দুনিয়াতে, এই পৃথিবীতে, এবং দরকার হলে অন্য গ্রহেও যাবে। আমাদের ভাগ্যে হতে পারবে না যে নবতে অন্য গ্রহে যাওয়া, এত বড় ভাগ্য নিয়ে জন্মাই নেই। আমেরিকাই তো যেতে পারবো না মনে হয়, চেষ্টা করবো যাওয়ার। আই উইল ট্রাই মাই বেস্ট টু গো টু ইউনাইটেড স্টেটস, বাট যদি যেতে না পারি, যদি গেলেও ওই পর্যন্ত নাসাতে না, স্পেস এক্সই ধরে নিলাম। আই ডোন্ট থিঙ্ক আই এভার ক্যান গো অ্যান্ড ভিজিট, হ্যাভ এ চান্স, আই উইল হ্যাভ এ চান্স টু ভিজিট, আই ডোন্ট থিঙ্ক। বাট আফটার দ্যাট মানুষ তারপরে চেষ্টা করে, মানুষ তারপরে আশা করে সবার জন্য। আমি না পারি, স্পেসেক না হোক, আরেকটা জায়গাতে পেতে পারি, নাসায় যাবো না, আমি তো সারা নাসাতে যাবো না, আই উইল নট গো। আমি যা বলে যেখানে ইজ ওয়েলকাম না হোক, অ্যান্ড দে হ্যাভ টু অ্যাডমিট যে আই এম নট এ হোয়াট আই এম আস্কিং দিস, হোয়াট আই এম রিকোয়েস্টিং আই ডিজার্ভ দ্যাট ইজ। তো এটাই যেন বেঁচে থাকি, এবং সব কিছু সলিউশন করে বেঁচে থাকতে পারি। আর সবচেয়ে বেশি আমার আম্মা জান্নাতে আছেন, আম্মা জান্নাতে যেতে খুব ভালো থাকেন। আম্মাকে রেগুলার দেখি, চোখের উপরে ভাসতেই থাকে আম্মা একটু সময়ের জন্য, এবং আমি সবসময় চাইও যে আম্মা সামনের সময়, আম্মা সে আগের রূপ, তার থেকেও সুন্দর অবস্থায় দেখি আম্মাকে। কারণ আম্মার যে বডিটা ছিল ওটা তো আর নাই, ওটা নাই বলতে আমার কাছে সবসময় হয়তো বা 2 বছর ওই বডির অবস্থা তো খুব হয়ে যাবে ওই কবরে। বাট যেটাই হোক, আমার মা
এটা যদি ঠিকঠাক করে যদি আমি নিয়ে আসতে পারতাম, যদি নাও নিয়ে আসতে পারি, আমার আম্মা তো জান্নাতে আসছে, খুব ভালো আছে। আমার নানু যেরকম বলতেছে জান্নাতে আমার নানু খুব ভালো আছে, ইনশাল্লাহ আমার নানু ভালো থাকবেন, কারণ সে একটা অসাধারণ লেডি ছিল। এবং আমার যতগুলো নানু, আজ আমার ছোটো নানু, চায়না নানু, ওই ভিডিওটাতে আসছে চায়না নানু আমাকে জাপটে ধরছেন, কিছুতেই ছাড়ছেন না। এরকম অনেকেই আছে। নাজমা আন্টি একজন সুইডেনে থাকেন, আলমগীর মামার ছোটো, আলমগীর মামার ওয়াইফ, কিন্তু শালুম আমার ছোটো বোন, ওনারা 4 ভাই 1 বোন। নাজমা আন্টি একটা অসাধারণ মহিলা। আমার সব আন্টিরাই ভালো। আমার আম্মুর 3 ফুপু ছিল, 3 ফুপুর ছেলে মেয়ে সবাই ভালো। আমার আম্মুর 3 খালা ছিল, 3 মামা ছিল, তাই না, 4 মামা। আর আমার নিজের নানারা, মানে আম্মুর বাবা চাচারা ছিলেন 3 জন। আমার নানা হচ্ছে সবচেয়ে বড়। আর মেজোজনের মাত্র সেদিন আমি এই যে নাতির বিয়ে হলো তারা নানার, সেখানে গিয়েছিলাম, আম্মুর সাথে দেখা হলো না একটু জন, আম্মুর সাথে ফোনে কথা বলছে, আম্মু যাইতে পারে না এই বিয়েতে, খুব মায়া লাগছে। আর সবচেয়ে ছোটো নানা আমার হাই নানা, যেখানে আমার নানুরা স্নেগ্ধ আন্টি, রেইস আন্টি, হেলেন আন্টি, মিতু আন্টি, শিমু আন্টি, সবাই ওই নানার। কিন্তু তারপরে এই নানা আমার আম্মুদের বেশি আব্বু, মানে আমার আম্মুরা যে কী পরিমাণ মায়া করতো ওই নানাকে। এবং আমার কাছে মানে ওই নানা সবসময় আসতো, নানা হলো আমি তাদের বড়, আমাকে দেখলে যে ভাইয়া, আমাকে ভাইয়া ডাকতো, ভাইয়া, এবং আমাকে ডাকতো আপু, ভাইয়া, নানু সব। আমাকে রাসেলকে খুব আদর করতো, আমরা সবচেয়ে বড় ছিলাম, রাসেলকে একটু বেশি, কারণ ছেলে বাচ্চা তো এই পরিবারে। আমার মামা আর আমার নানারা আমার রাসেল আমার ভাইকে বেশি আদর করতো, তারপরে আমাকে, কারণ আমি মেয়ে বাচ্চার প্রতি অতটা মায়া ছিল না। তো হোয়াটএভার, মায়া ছিল না মায়া ছিল, কিন্তু আদরের যে আধিক্যতা, ওইটা আধিক্যতা বলে বা যাই বলে, যে এক্সপ্রেশনটা বেশি আসতে হলো রাসেলের জন্য, বাপ্পির জন্য, রাসেলের জন্য। তাতে কোনো অসুবিধা না। আই এম ভেরি হ্যাপি উইথ মাই এভরি স্টেট, এবং আমি খুব ভালো আছি। আমি সবচেয়ে বড় কথা, আমার সেন্স হয়েছে পর থেকে, বিশেষ করে গত 5-6 বছর আই লার্ন টু লাভ মাই সেলফ, এবং আই লার্ন টু লাভ মাই সেলফ অ্যান্ড এভরিথিং আই লার্ন ফ্রম ফোর্ড মোটর কোম্পানি। আর ফোর্ড মোটর কোম্পানি টেসলা নাকি, টেসলা বট দ্য ফোর্ড মোটর কোম্পানি। ও ভেরি নাইস, ওটা শুনে তো খুবই ইন্টারেস্টিং লাগলো, খুবই ভালো লাগলো। তো ওরা যদি যেতে পারি ইউনাইটেড স্টেটসে, অবশ্যই আমি ফোর্ড মোটর কোম্পানির ওয়ার্ল্ড হেডকোয়ার্টার ভিজিট করবো, তাহলে টেসলা ওখানে যাওয়া যাবে। আমি আমার ইনভেস্টমেন্টের জন্য করবো। আর উনি যদি ইনভেস্টর না দেন বা এই বিষয়ে কোনো হেল্প করতে না পারেন, তাহলে আরেক জায়গায় যাইতে হবে। আই উইল ট্রাই মাই বেস্ট। এটা আমি কিছুতেই পিছু পাবো না, ইনশাআল্লাহ। আপনারা সবাই দোয়া করবেন যাতে আমি হয়তো, যদি আদৌ কেউ এটা দেখেন। বাট আমি দেখছি, আই এম প্রেয়িং ফর, আমি আমার জন্য দোয়া করছি, এবং আমি আমার ভালো চাচ্ছি, এবং আই অলওয়েজ ট্রাই মাই বেস্ট টু কিপ মাই সেলফ সেফ। অলওয়েজ আমাকে সেফ অ্যান্ড সাউন্ড থাকতে হবে, কুল থাকতে হবে, ভালো থাকতে হবে, এবং সবাই যাতে ভালো থাকে আশেপাশে, এবং আমার আম্মা যাতে জান্নাতে খুব ভালো থাকে। আমি প্রথম সুযোগ পেলে আমার আম্মাকে নিয়ে আসার চেষ্টা করতে হবে। আর যদি নাও পারি, আমি যাই না, কারণ আমি হয়তো তার আগে দুনিয়া থেকে চলে যাব, ভিসায় দাঁড়ানোর আগে হয়তো দুনিয়া থেকে হয়তো চলে যাবো, তার পারবো না। কিন্তু আম্মা আমার থেকে ভালো জান্নাতে থাকবেন, আমি শিওর। আমিও জান্নাতে যাবো, কোনো ডাউট নেই, ইনশাআল্লাহ। কিন্তু আম্মা আরও ভালো জান্নাতে থাকবেন, ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ। আজ এই পর্যন্ত।